শুভ সন্ধ্যা। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের নিয়োগের একগুচ্ছ খবর নিয়ে আজকের এই সান্ধ্য ভিডিও তৈরি করা। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এতে প্রচুর কিন্তু তথ্য আপনাদের জন্য থাকলো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই শুরু করি স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে। প্রাথমিকের ক্ষেত্রে স্বস্তি মিললেও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে কিন্তু স্বস্তি পাচ্ছে না কমিশন তথা সরকার। আজকে কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের ১৬০০ শূন্য পদে নিয়োগের প্রক্রিয়াকে কিন্তু খারিজ করে দিল বিচারপতি বিশ্বজিৎ বাসুর বেঞ্চ। উচ্চ প্রাথমিকে রাজ্যের সুপার নিউমেরিক পোস্ট মামলায় কড়া নির্দেশ দিল আদালত। উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্যপদ মামলায় রাজ্যের তৈরি করা ১৬০০ শূন্য পদে নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে তৈরি করা এই অতিরিক্ত শূন্য পদে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা বিষয়ে ১৬০০ শূন্য পদ তৈরি করা হয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বাসু আজকে জানিয়ে দিলেন ওই পদে কোনো নিয়োগ করা যাবে না, কারণ আদালতের পর্যবেক্ষণ এই যে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পর তৈরি করা হয়েছিল এই অতিরিক্ত শূন্য পদগুলি, তাই সেই শূন্য পদগুলি বৈধ নয়। এ প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি তির্যক মন্তব্যও করেছেন, এ যেন মৃত প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা করা। হওয়ার পর প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীর শিক্ষার জন্য ৮৫০টি অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল, এবং আজকে আদালতে বিচারপতি কিন্তু এই যে শূন্য পদে নিয়োগ, এই শূন্য পদের নিয়োগ কিন্তু সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করে বাতিল করে দিয়েছে। দ্বিতীয় যে খবরটি রয়েছে সেটি হলো প্রাথমিকের টেট সংক্রান্ত বিষয়। আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে ১ সেপ্টেম্বর কিন্তু রায় দিয়েছে। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে প্রচুর রিট পিটিশন, রিভিউ পিটিশন ইত্যাদি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এ রাজ্যের তরফ থেকেও রাজ্য সরকার সেই রকম রিভিউ পিটিশনে কিন্তু আবেদন করেছেন। এর পাশাপাশি সকলেরই একটা আশা ছিল যে গত ১ তারিখ থেকে যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সংসদের, সেই সংসদে এই বিষয়ে কিন্তু কথা উঠবে, এবং সে মতো কিন্তু হচ্ছেও। যে গতকাল সংসদের 0 আওয়ারে দুজন সাংসদ তারা কিন্তু এ ব্যাপারে মন্তব্য করেছেন। একজন হলেন ইমরান মাহমুদ, যিনি উত্তরপ্রদেশের সাহারানপুর অঞ্চল থেকে মনোনীত, তিনি কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে আরেকজন রয়েছে, সেটা হলো DK অরুণা, তিনি বিজেপির সাংসদ। এনারা দুজনই কিন্তু গতকাল 0 আওয়ারে সংসদে টেট বিষয়ে সরকারকে দ্রুত কোনো পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন, এবং তারা বলেছেন যে এনসিটির যে রুল আছে সরকার যেন কোনো অ্যামেন্ডমেন্ট পাশ করে তার সংশোধন করে, এবং যে প্রায় দেশ জুড়ে যে ২০ লক্ষ শিক্ষক এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে চলেছে তাদেরকে যেন নিরাপত্তা দেয়। এর পাশাপাশি আজকে সংসদে কিন্তু 0 আওয়ারে সৌমিত্র খান তিনিও টেট বিষয়ে সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য, এবং এই সকল শিক্ষকদেরকে যারা এই সুপ্রিম কোর্টের রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের চাকরি সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে, তাদের রক্ষা করার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বলেছেন। তো তাদের বক্তব্য চলুন একবার দেখে নিই। इमरान मसूद जी। धन्यवाद सभापति महोदय। मैं आपके माध्यम से टीटी निर्णय पर शिक्षकों की सेवा सुरक्षा हेतु विधायी हस्तक्षेप की मांग के लिए सदन का ध्यान आकर्षित कराना चाहता हूं। लाखों शिक्षकों की सेवा सुरक्षा एवं आजीविका से जुड़ा ये एक अत्यंत गंभीर विषय माननीय सदन का ध्यान आकर्षित करना चाहता हूं। दिनांक सितंबर 2025 को माननीय सर्वोच्च न्यायालय द्वारा दिए गए निर्णय में कक्षा 1 से 8 तक सभी शिक्षकों के लिए नियुक्ति की तिथि चाहे वो जो भी हो शिक्षा पात्रता परीक्षा को अनिवार्य कर दिया गया। सभापति महोदय, इस निर्णय से प्रदेश
सहित देश भर के लगभग 20 लाख शिक्षकों का क्वालिफाइड और एग्जेम्प्टेड दर्जा संकट में आ गया। अनेक शिक्षक जो शिक्षा के अधिकार अधिनियम 2009 NCTE 2010 की अधिसूचना के अनुसार विधि पूर्वक नियुक्त एवं विधि सम्मत रूप से मुक्त श्रेणी में दर्ज थे, वे आज असमंजस और तनाव असुरक्षा की स्थिति में पहुंच गए। अध्यक्ष महोदय, यह विवादित है कि RTI अधिनियम की और टेट की बाध्यता देश के विभिन्न राज्यों में भिन्न भिन्न तिथियों से प्रभावी हुई है। उत्तर प्रदेश में इसकी प्रभावी स्थिति 27 जुलाई 2011 है। नवीन निर्णय ने इन वैधानिक भेदों की उपेक्षा करते हुए हजारों शिक्षकों को अचानक असुरक्षित स्थिति में लाकर खड़ा कर दिया है, जिसका प्रतिकूल प्रभाव न केवल उनके मनोबल पर पड़ेगा बल्कि विद्यालयीय शिक्षा की स्थिरता पर भी पड़ेगा। सभापति महोदय, मेरी केंद्र सरकार से विनम्र मांग है, इस निर्णय को केवल बलवत्कार के रूप में लागू करने के लिए आवश्यक कदम उठाए जाएं ताकि प्रभावी अधिसूचना की तिथि से पूर्व शिक्षकों का वैधानिक दर्जा सुरक्षित रह सके। सरकार पुनर्विचार याचिका दायर करने तथा आवश्यकता पड़ने पर शिक्षा का अधिकार अधिनियम 2009 में उपयुक्त संशोधन लाने पर भी विचार करे ताकि देश भर के शिक्षा के सेवा अधिकार और सम्मान की रक्षा हो सके। धन्यवाद माननीय। বিজেপি সাংসদ DK অরুণা টেট বিষয়ে অ্যামেন্ডমেন্ট বিল আনার যে অনুরোধ গতকাল 0 আওয়ারে করেছেন, এটি সেটি। ধন্যবাদ চেয়ারম্যান ম্যাডাম। আমি যে বিষয়ের উপর কথা বলছি তা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায় এবং শিক্ষিত সম্প্রদায়ের মানুষের জন্য। শিক্ষক এমন একটা চাকরি যে গোটা ভারতবর্ষ জুড়ে আজ একটা অচল অবস্থা চলছে। আমার অনুরোধ যে 2011 সালের আগে যারা জয়েন করেছেন তাদেরকে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবার তাদেরকে যদি বের করে দেওয়া হয়, তাহলে এই 15 বছর ধরে যে বিচার প্রক্রিয়া চললো এবং এই শিক্ষকরা যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদের কি দোষ? এই যে PTTI যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে টেট পরীক্ষায় পাস করতে হবে। তখন টেট পরীক্ষা ছিল না, রাজ্য সরকার পরীক্ষা নিত। রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষায় তারা চান্স পেয়েছে, তারপর তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এটা গোটা ভারতবর্ষ জুড়ে 20 লক্ষের উপর আজকে শিক্ষকরা এই অবস্থা দাঁড়িয়ে আছে। আমার অনুরোধ, আমার পশ্চিমবঙ্গেও এই শিক্ষকরা 75,000 উপরে আছে। তারা কি এমন দোষ করেছে যে তারা কোনো মতেই এই জায়গায় বহিষ্কৃত হয়? এটা গোটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। আমার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এইটা সম্বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন এবং তাদের চাকরি যাতে থাকে তার ব্যবস্থা করুন। এর পাশাপাশি আরো কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথম কথা হলো এই যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে এসএসসির 10 নম্বর মামলার শুনানি পর্বে বিচারপতি কিন্তু এসএসসিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। যারা এই মুহূর্তে নবম দশম এবং একাদশ দ্বাদশের চলতি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছেন এবং আগামীতে নিয়োগপত্র পাবেন, তাদের এই বিষয়টি কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। বিচারপতি কিন্তু এসএসসিকে স্পষ্টতই নোটিশ দিয়ে একথা জানাতে বলেছে যে চলতি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিয়োগপত্র পাবেন তাদের সেই নিয়োগ কিন্তু তারা এমনটা পরে দাবি করতে পারবেন না যে যেহেতু তারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগপত্র পেয়েছিলেন তাদের এই নিয়োগের ওপর তাদের দাবি সম্পূর্ণ ভাবেই স্বীকৃত, এমনটা কিন্তু নয়। তার কারণ এই নিয়োগের বৈধতা সম্পূর্ণভাবে নির্ভর করবে আদালতে যে নিয়োগ সংক্রান্ত মামলাগুলি চলছে সেই মামলাগুলির রায়ের ওপরে। অর্থাৎ রায় যদি তাদের পক্ষে যায় তাহলে তাদের যে চাকরি সেই চাকরি স্বীকৃত হবে এবং তা বহাল থাকবে, কিন্তু রায় যদি এই নিয়োগের বিপক্ষে যায় তাহলে কিন্তু তাদেরকে চাকরি হারাতে হবে। এমনটা স্পষ্ট করে জানানোর জন্য কমিশনকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন এবং কমিশন খুব শীঘ্রই কিন্তু নোটিশ আকারে সে কথা সকল যারা চাকরি প্রার্থী এই নিয়োগে অংশ নিচ্ছেন তাদেরকে জানিয়ে দেবে। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হলো এই নবম দশমের যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আপনাদের যে চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। এতদিন পর্যন্ত যা জানা যাচ্ছিল সেটা হলো এই সপ্তাহের শেষের দিকেই হয়তো মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু এখন যা জানা যাচ্ছে সেটি হলো এই
মেরিট লিস্ট এই সপ্তাহে প্রকাশিত হচ্ছে না, মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী সপ্তাহের প্রথমে। যদি খুব ভুল তথ্য না আসে তাহলে বলতে পারি যে আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার কিন্তু নবম দশম শ্রেণীর যে চূড়ান্ত মেরিট লিস্ট সেই চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষকতার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সিটেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে এবং এনসিটি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আনতে চলেছে যে এই সিটেট পরীক্ষার জন্য যারা বিএড কোয়ালিফাইড রয়েছেন তারাও কিন্তু আবেদনের যোগ্য, অর্থাৎ তাহলে তারা লেভেল 1 এবং লেভেল 2 উভয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এনসিটি বিএড যোগ্যতাকেও কিন্তু প্রাথমিক শিক্ষকতার জন্য আবার একটি অত্যাবশ্যকীয় যোগ্যতা হিসাবে ধরে নিচ্ছে, এমনটাই নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা স্ক্রিনেতেও সে খবর দেখতে পাচ্ছেন। তো খুব শীঘ্রই এই বিষয়ে নোটিশ আসতে চলেছে। আর একদম শেষে গতকাল প্রাথমিকের ক্ষেত্রে যে 32,000 চাকরির বিষয়ক মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে, সেই মামলার রায়ের বিরুদ্ধে কিন্তু যারা মামলাকারী ছিলেন এবং এই মামলাকারীদের মধ্যে প্রধান যিনি উদ্যোগ নিয়েছিলেন আইনজীবী ছিলেন অর্থাৎ তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কিন্তু গতকালই জানিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সেই মোতাবেক আগামী সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার রায়ের বিরুদ্ধে তারা আবেদন জানাতে চলেছেন এবং অন্যতম আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন যে যদি সুপ্রিম কোর্টে এই মামলা যায় তাহলে তিনি এই মামলা স্বেচ্ছায় লড়তে চান। এইটুকুনি, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন।